আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোকে 50টি আসন ছাড়তে পারে বিএনপি। এরই মধ্যে মিত্র দলগুলোর কাছে তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চেয়েছে দলটি। ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে বিএনপি। অক্টোবরের মধ্যে দলের পাশাপাশি জোটের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করতে চায় দলটি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও চূড়ান্ত করা হবে। আমাদের সাথে যারা অতীতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তাদের মধ্য থেকে বাছাইকৃত নেতাদেরকে আমরা কিছু আসন ছেড়ে দিয়ে আমাদের সাথে ইলেকশনে তারা অংশগ্রহণের জন্য আমরা চেষ্টা করব। আমরাও তো জানি যে কোন নেতা কোন এলাকায় কী ধরনের কাজ করেছে, কে কতটুকু কাজ করেছে। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই বিষয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল জোটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোটের নেতারা জানান, ইতিমধ্যে তাদের নির্বাচনী এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির হাইকমান্ড। আমাদের জোটে অনেক ভালো প্রার্থী আছে, তাদের সম্পর্কে বিএনপিরও ভালো ধারণা আছে। 12 দলীয় জোটের নেতৃবৃন্দ যারা যে যে এলাকায় আগামীতে সম্ভাব্য প্রার্থী হিসাবে নির্বাচন করতে ইচ্ছুক আগ্রহী, তাদেরকে তার এলাকায় কাজ করে যাওয়ার কথা ওনারা বলেছেন। ঢাকার 2-3টি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে। জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়ী হলে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মিত্রদের নিয়েই জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন বানচাল ও পিছিয়ে দিতে যে শক্তি কাজ করছে তার পক্ষেই মাঠে নেমেছে জামায়াত। অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের হীন স্বার্থে পিআর সহ নানা দাবিতে জনগণকে বিভ্রান্ত করছে বলেন তিনি। শনিবার রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনায় এই পদ থেকে তাদেরকে সরে আসারও আহ্বান জানান বিএনপি নেতা। জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী সহ যেসব দল পিআর পদ্ধতির দাবি তুলছে, 24-এর গণ অভ্যুত্থান এবং বিগত 16 বছরে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার। এদিকে শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামপন্থী একটি দলের সমর্থকদের প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য কমিশনে সবাই একমত হয়েছে সেসব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জামায়াত জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মগবাজারে দায় ও ওয়াএজ
সম্মেলনে এসব জানান তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। তবে স্বাধীনতার 54 বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ধর্মীয় নির্দেশনা মেনে চলা মুসলিমরা নেতৃত্ব পেলে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে, গঠিত হবে মানবিক সমাজ। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন সুন্নাহর আলোকে সমাজকে পথ দেখাতে হবে বলেও জানান জামায়াতে আমির। জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এটা জাতির প্রত্যাশা, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। উত্তাল মেঘনা আর পদ্মা পাড়ি দেয়া লাগে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। প্রতিদিন এভাবে 250 ট্রলারের 10,000 মানুষ যাতায়াত করে। এরা চাঁদপুরের 3টি উপজেলার চরাঞ্চলের বাসিন্দা। বিকল্প না থাকায় ট্রলারই সেখানে একমাত্র ভরসা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি চেয়েছেন স্থানীয়রা। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ এবং হাইমচর উপজেলার প্রায় 40টি চর পদ্মা ও মেঘনা নদীতে। এগুলোই প্রায় 4 লাখ মানুষের বসবাস। স্কুল, কলেজ, হাসপাতাল আর ব্যবসার জন্য প্রতিদিনই উপজেলা আর জেলা সদরে যেতে হয় বাসিন্দাদের। তবে এই যাত্রায় একমাত্র মাধ্যম নৌযান। কোনো বিকল্প না থাকায় ছোট ট্রলারে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। এসব ট্রলারে নিরাপত্তা ব্যবস্থা থাকে না বললেই চলে। যাত্রীও নেওয়া হয় ধারণ ক্ষমতার বেশি। বর্ষায় নদী উত্তাল থাকায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে ট্রলার মানুষ আনতে ওঠে এই জায়গায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা নাই। ঢেউ হয়, বেটা ঝুঁকি দেয়, একটা ক্ষয়ক্ষতি হয়। আমরা শহরের থেকে সবসময় দুধ নিয়ে আসি। যদি ট্রলারগুলোতে বয়ার জ্যাকেট থাকে আমরা সবসময় নিরাপত্তা আসতে পারি। ট্রলার চালকদের দাবি তারা লাইফ জ্যাকেট রাখেন, তবে অর্থ সংকটে যাত্রীর তুলনায় নিরাপত্তা সরঞ্জাম কম। এজন্য সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। বাতাস হলে আমরা লাইফ জ্যাকেট এবং বয়া আছে, আমরা ওইরকম সেফটি দিয়েই আমরা আনি। সরকারও যদি আমাকে লাইফ বয়া অথবা বয়া যদি কিছু সহায়তা করে তাহলে আমাকে একটু সুবিধা হয়। বিআইডব্লিউটিএ বলছে, নিয়ম না মেনে ঝুঁকি নিয়ে চলা ট্রলারগুলো তদারকি করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানাকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই সমস্ত জাহাজ যখন লঞ্চ মানে এই ট্রলারগুলো যখন বৈরী আবহাওয়া থাকবে এবং নদী উত্তাল থাকবে তখন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। চাঁদপুরে এসব চর থেকে প্রতিদিন 250 ট্রলারে প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরের 6 থেকে 8 মাস পানিবন্দী থাকেন খুলনার ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। বিল ডাকাতি এলাকার খাল দখল ও নদী ভরাটের কারণে অর্ধশতাধিক গ্রামের পানি পথ বন্ধ হয়েছে। পানির নিচে 30,000 হেক্টর ফসলি জমি। কয়েক দশক ধরে চলা এ দুর্ভোগ নিরসনের দ্রুত সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতি এলাকার কৃষ্ণনগর গ্রাম পানিতে তলিয়ে আছে মাঠঘাট, সড়ক পেরিয়ে বসত বাড়িতেও ঢুকেছে পানি। বছরের 6 থেকে 8 মাস এই এলাকার মানুষ পানিবন্দী। এলাকার শৈলমারি, ভদ্রা সহ 6টি নদী ভরাট হওয়া, মাছ চাষের জন্য খাল ইজারা দিয়ে পানির প্রবাহ বন্ধ এবং স্লুইস গেট অকেজো হওয়ায় এই জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকে 2 উপজেলার অর্ধশতাধিক গ্রামের 30,000 হেক্টর ফসলি জমি। আমাকে কোনো খাটিয়ে খাওয়া ছাড়া আমাকে কোনো পথ নেই। আমাদের দেওয়া আছে বিল খাল তলায় গেছে, প্রতিদিন আয় করতে আছে। বাইরে যাওয়াও সমস্যা, রান্না করারও সমস্যা। তাহলে ঘরের ভিতর যাই দেখতে হবে যে কি সমস্যার ভিতর আমরা থাকি। আপনার ত্রাণ সহায়তা, কারণ মানুষের অবস্থা তো দেখলেন, আর সাথে সাথে আপনার এই পানি নিষ্কাশনের একটা সুষ্ঠু সমাধান চাই। লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকলেও তাদের জন্য নেই সরকারি সহায়তা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে বলছে প্রশাসন। যখন আমাদের এই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আছে তাদের সাথে ওখানকার লোকাল যে পিপলস রিপ্রেজেন্টেটিভ আছে বা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলি আইডেন্টিফাই করে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব। আমাদের বর্তমানে একটা প্রকল্প দেওয়া আছে, ওই প্রকল্পটা বাস্তবায়ন হলে স্বল্প মেয়াদী একটা সলিউশন হবে আশা করছি।
দীর্ঘমেয়াদীর জন্য আমাদের IWM কর্তৃক একটা স্টাডি চলছে। ওই স্টাডি সুপারিশ আলোকে আমরা মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব। 90-এর দশকে খুলনা যশোর রিহ্যাবিলিটেশন ড্রেনেজ প্রকল্পের পর এলাকায় আর বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। ধর্মীয় উপাসনালয় থেকে বসত ভিটা, মাছের ঘের থেকে ফসলি জমি সবই পানির নিচে, প্রাকৃতিক নয় মানুষসৃষ্ট কারণেই এই জলবদ্ধতা বলছে এলাকাবাসী। তাই শুধু আশ্বাস নয়, তাদের দাবি জলবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। সেনাবাহিনীর সহায়তায় অক্টোবর থেকে 140 কোটি টাকা ব্যয়ে 6টি নদী খননের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। চলতি বছরের আগস্ট পর্যন্ত 8 মাসে 390 কন্যা শিশু ধর্ষণের শিকার, 83 জনকে হত্যা, অপহরণ ও পাচার করা হয়েছে 34 এবং যৌন হয়রানির শিকার হয়েছে 54 জন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। তারা জানিয়েছে কন্যা শিশুকে যৌন হয়রানির হার গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে, যা খুবই উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি বদুল আলম মজুমদার বলেন, নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, তাই নারীর অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এতে নারীর রাজনৈতিক অধিকার পরাজিত আর পুরুষতন্ত্র জয়ী হয়েছে। পুরুষতন্ত্র আমাদের উপর এমন জেঁকে বসেছে এবং আমরা ক্রমান্বয়ে যেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেদিকে অগ্রসর হচ্ছে তাতে নারীদের প্রতি আমরা বৈষম্য করেছি, তাদেরকে বঞ্চিত করেছি, তাদেরকে অধস্তন করে রেখেছি, তাদেরকে নির্যাতিত করেছি, নিপীড়িত রেখেছি। চট্টগ্রামের বাকুলিয়া কল্পলোক আবাসিক এলাকায় আগুনে পড়ে গেছে একটি প্লাস্টিকের গুদাম। শনিবার বিকেলে সোয়া 5টার দিকে লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, বিকেলে নগরীর বাকুলিয়ায় একটি আধা পাকা গোদামটিতে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো স্থাপনায়। গোদামটিতে বিভিন্ন ব্যবহৃত প্লাস্টিক ও ঝুট কাপড় ছিল। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থল গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। দোকান তো চা খাই উদ্ধার গেছি, দেখি আগুন জ্বলে 5 মিনিট হয় নাই, গুড় আগুন ছিড়ি গিয়ে প্লাস্টিক আছিল, জুড় আছিল। ধুমাটা যখন আস্তে আস্তে বহুত দূরের ভিতরে আমরা কুল পাইতেছি না, বাটির বাই করার পরে লাইনটা কাটা দিচ্ছি। সেখানে বিদ্যুতের লাইন ছিল, হয়তো বিদ্যুতের মনে করা হচ্ছে, অনেকে তার তথ্য নিয়ে জানা যায়। আর ক্ষয়ক্ষতি বলতে আসলে এখানে তো সামান্য কিছু ইয়ে ছিল, ওই যে প্লাস্টিকগুলো মানে ভাঙ্গারের দোকান। ক্ষয়ক্ষতির বলতে গেলে এত সর্বোচ্চ হয়তো 20-40 হাজার টাকা, এতটুকু। 8000 মিটার উচ্চতার আরেক শৃঙ্গ পাকিস্তানের নাঙ্গা পর্বতে আগামী বছর আরোহণ করতে চান এভারেস্ট জয়ী বাবর আলী। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রধান বাংলাদেশী হিসেবে পৃথিবীর 8ম উচ্চতম পর্বত শৃঙ্গ মানাসলু জয়ের নায়ক বাবর। মানাসলু অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বাবর বলেন, কঠিন প্রস্তুতির কারণে মানাসলু অভিযান সহজ হয়েছে। যথাযথ প্রশিক্ষণ এবং মানসিক শক্তির পাশাপাশি ইতিবাচক মানসিকতা মানাসলু জয়ে সহযোগিতা করেছে বলে জানান বাবর। এ সময় আরেক আরোহণকারী তানভীর আহমেদও বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। গত 26 সেপ্টেম্বর ভোরে নেপালের মানাসলু পর্বতে আরোহণ করেন 2 বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী এবং তানভীর আহমেদ। বাকি যে 10টা 8000 মিটার সেগুলার ক্লাইম্ব করতে চাই ধীরে ধীরে। সামনের দিনগুলোতে আমি আসলেই খুব মুখিয়ে আছি যে সামনে আর যে চ্যালেঞ্জেসগুলো আছে এর মধ্যে বেশ কয়েকটা খুব কঠিন মাউন্টেনও আছে। কেমন ছিল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরবাড়ি? এই কৌতূহল এখন মেটানো যাচ্ছে ঢাকাতেই। ধানমন্ডিতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী প্রদর্শনীর। তৎকালীন আরবের নানা স্থাপনার চিত্র ফুটে উঠেছে এই আয়োজনে। রাজধানীর ধানমন্ডির মসজিদুল তাকওয়া সোসাইটি আয়োজন করেছে এমন ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর।
আর এগুলো তার ঘরের আসবাবপত্র। পাশেই আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এবং আসবাবপত্র। এগুলো মদিনায় নয়, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রতীকীভাবে ফুটে উঠেছে একখণ্ড আরো। ব্যতিক্রমী এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পরিবেশের রেপ্লিকা, যা দর্শনার্থীদের সিরাতের প্রতি গভীর উপলব্ধি অর্জনে সাহায্য করছে। মসজিদে নববী এবং দেখতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। উমরা করার পর যে দৃশ্য দেখতে পারছি, তো ওইটাই আমি ফ্ল্যাশব্যাক পাইতেছি। প্রদর্শনী ঘুরে দেখা যায় খেজুর পাতা দিয়ে ছাওয়া কুঁড়েঘরের মতো স্থাপনা, সে যুগের আসবাবপত্র, মাটির তৈরি পাত্র, বালু মাটির দেয়াল ও মেঝে, প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান। প্রদর্শনীতে ভিড় জমিয়েছেন সব বয়সী দর্শনার্থীরা। সিরাতের এমন জীবন্ত উপস্থাপনা দেখে মুগ্ধ অনেকেই। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে, মানে কান্নাও করে দিচ্ছে আমরা। ওনার রুমটা কেমন ছিল, ওনার স্ত্রীরা কেমন ছিল, কেমন জীবনযাপন করছে, ওইটা দেখলে আপনার মানে একটা ধারণা আসবে। মসজিদুত তাকওয়ার এই ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী দেখতে আসেন ধর্ম ও বাণিজ্য উপদেষ্টা। জানান শুধু তথ্য নয়, নবীজির আদর্শিক জীবনের এক গভীর বার্তা ফুটিয়ে তোলা হয়েছে এমন আয়োজনে। একটা প্রদর্শনী যেটা দেখলেই আমাদের নবী যুগের কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামদের যুগের কথা মনে পড়ে এবং আমাদের মধ্যে নবী প্রেম জাগ্রত হয়। মানুষের কাছে এই জিনিসটা যে আমরা পৌঁছাতে পেরেছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে, নবীর প্রেমে যারা এসছেন তা অবশ্যই আমাদেরকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছে। নতুন প্রজন্মকে নবীজির জীবন অধ্যয়ন ও তার শিক্ষা বাস্তবায়নের তাগিদ আয়োজকদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া শিবগঞ্জে পুলিশের হেফাজত থেকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল ইসলামকে রাজুকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত 8:30টার দিকে পৌর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি জানান, 12 মামলার আসামি রেজ্জাকুলকে ধরতে তার বাড়িতে যান এসআই মামুন সহ 5 পুলিশ সদস্য। তাকে গ্রেপ্তারের পর থানায় আনার পথে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার আত্মীয় স্বজন ও সমর্থকেরা। এ সময় 5 পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও পরে গণপিটুনিতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 14 জন। শনিবার সকালে এই সংঘর্ষ হলেও সন্ধ্যায় ঘটনা জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় এলজি শটগানের গুলি, 2টি ম্যাগাজিন উদ্ধার করে। পুলিশ জানায়, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সলিমপুর আলীনগরের জমি দখল নিয়ে উস্কানি দিচ্ছিল স্থানীয় রোকন মেম্বার ও ইয়াসিন গ্রুপ। সকালে রোকন মেম্বারের গ্রুপ আলীনগর দখল করতে চায়। এ সময় ইয়াসিন গ্রুপ তাদের ঘেরাও করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়, আহত হয় 14 জন। এই ঘটনায় বেশ কিছু বাড়িঘর ও কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আহত 14 জন, নিহত একজন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া। তার কাছে অভিযোগ পাইলে, লিখিত অভিযোগ পাইলে জানা চলে কোন গ্রুপে। ঝিনাইদহে পাটের ভালো ফলন ও আশানুরূপ দাম পেয়ে হাসি কৃষকদের মুখে। নিয়মিত বৃষ্টির কারণে রোগবালাই ও পাট জাগ দিতে কোনো ঝামেলা না হওয়ায় মানও ভালো হয়েছে। বাজারে মন প্রতি পাট বিক্রি হচ্ছে 3,500 টাকা দরে। চলতি মৌসুমে ঝিনাইদহের 6 উপজেলায় 20,229 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট জাগের জন্য ডোবা, খাল, বিল, পুকুর ভাড়া করতে হয়নি চাষিদের। আশপাশের পানিতেই দিতে পেরেছেন জাগ। ফলে পাট ধোয়ার খরচ কমার পাশাপাশি পাটের রঙও ভালো হয়েছে। চাষিরা বলছেন, বেশিরভাগ পাট বিক্রি হয়ে গেছে, তবে বেশি দামের আশায় কিছু পাট মজুত করেছেন তারা। আগে পাশে কাটিয়েছি, আর ওই 3900, 3600, 3700 এরকম বেশিছি পাট হয়েছে। তা ওই বিক্রি করলাম আছে আপনার ওই 3700, 3500 এরকম রেটে বেশিছি। আমার পাটের খরচ হয়েছে টোটাল 73,000, তাতে বিক্রি করেছি আপনার হচ্ছে 1,40,000।
এবার বৃষ্টিপাত ভালো হওয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে। শুকনো পাটের রং ভালো আসায় দামও মিলছে ভালো, জানিয়েছে কৃষি অধিদপ্তর। ভালো বৃষ্টিপাত হওয়াতে পাট জাগ দেওয়ায় কৃষকের কোনো অসুবিধা হয়নি এবং বাজার দর খুবই ভালো, ৩৫০০ থেকে ৩৮০০ টাকা মন। এজন্য কৃষক পাট চাষ করে আনন্দিত। দেশে বাড়ছে পাটের বহুমুখী ব্যবহার, সঙ্গে বাড়ছে পাটের চাহিদা। পাট জাগ সহ নানা বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপুল পরিমাণ মজুত আলু নিয়ে বিপাকে বগুড়ার আলু চাষি ও ব্যবসায়ীরা। আশানুরূপ দর না থাকায় উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন কৃষক। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে প্রায় ৩,০০০ কোটি টাকার লোকসানের সংখ্যায় ব্যবসায়ী ও কৃষকরা। লোকসান কমাতে শিগগিরই ব্যবস্থা না নিলে পুঁজি হারিয়ে নিঃস্ব হবেন অনেকেই। ঢাকায় আলুর দাম প্রতি কেজি ২০ টাকার নিচে, অথচ এক মাস আগেও দাম ছিল প্রতি কেজি ২৫ টাকা। সাধারণত হিমাগারগুলোতে আলু ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করা হয়, পরে নতুন আলু তোলা হয় হিমাগারে। এদিকে নতুন আলু বাজারে উঠতে আর বাকি ২ মাস, কিন্তু এখনও ৫০% বেশি আলু পড়ে আছে হিমাগারগুলোতে। সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে আলুর মজুদ ছিল প্রায় ২৪ লাখ টন। হিমাগারগুলোতে বাড়তি মজুদ থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। দাম না থাকায় উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। এখানে ১২,৬০০ বস্তা আলু রাখছে, প্রায় ২ কোটি টাকা তার মূল্য। উনি বিক্রি করে সব বাদে আর লাখ ৬ টাকা উনি পাবেন। রোমানের বীজে ৭০০ থেকে ৮০০ টাকা লস, আর স্টিক আলু যারা কিনে রাখছে তাদের ১,০০০ টাকা। গত বছর আমরা কিনছিলাম ৩৮০০ টাকা ৪,০০০ রোমান আলু বীজটা আর কি, আর এখন কিনতেছি ১৫০০ টাকা থেকে, এখন আর দাম কম, আর ১৩০০ করে কিনতেছি। দাম বাড়ার আশায় হিমাগারে অতিরিক্ত সময় আলু মজুত করায় দর পড়েছে। বর্তমানে লোকসানের পরিমাণ অন্তত ৩,০০০ কোটি টাকা, জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। যদি 25% কার্বোহাইড্রেট মানে চালের পরিবর্তে আলুটা দেওয়া হতো, তাহলে প্রচুর আলু সরকারেরই প্রয়োজন হতো। এবছর ব্যবসায়ী খুব কম রাখছে, কৃষকরাই বেশি আলু কোল্ড স্টোরেজে মজুদ রেখেছে। মিনিস্ট্রির থেকে ব্লক সুপারভাইজাররা তারা একটু কৃষককে সাজেশন দেওয়া, এত বেশি এক ফসল করবে, অন্য ফসলের ঘাটতি হবে। টিসিবির তথ্য অনুযায়ী গত বছর একই সময়ে প্রতি কেজি আলুর দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা, দাম কমেছে প্রায় ৬১%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাফিক পুলিশের বিকল্প সড়ক দেওয়ার শর্তে ৫ মাস ধরে বন্ধ রয়েছে পাতাল রেলের বেশ কিছু অংশের কাজ। ডিপো নির্মাণ দ্রুত গতিতে চললেও ব্যাহত হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থানান্তর। এতে প্রকল্প বাস্তবায়নে দেরির পাশাপাশি খরচ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। কাজ দ্রুত শেষ করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ১ প্রকল্প, যার কাজ চলছে দুটি অংশে। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে প্রায় ২০ কিলোমিটার, আরেকটি নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার উড়াল রেলপথ। কাজ শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, শেষ করার লক্ষ্য ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে। এ রুটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে এমআরটি লাইন ১ ডিপোর মাটি প্রস্তুতের কাজ শেষ, এখন শুরু হবে অবকাঠামো নির্মাণ। বিমানবন্দর, খিলক্ষেত, নদ্দা এলাকায় গ্যাস ও বিদ্যুৎ লাইন সরানোর কাজ শেষ হলেও বন্ধ রয়েছে নতুন বাজার থেকে আফতাবনগর পর্যন্ত। ডিএমপি ট্রাফিক বিকল্প সড়কে শর্তের কারণে চলতি বছরের এপ্রিল থেকে সেবা লাইন স্থানান্তর বন্ধ। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কিছু অংশের নির্মাণ বন্ধ থাকলেও অন্য জায়গায় চলছে পুরোদমে। খরচ কমানো ও প্রকল্পের স্বার্থে ডিএমপি, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থা সহযোগিতা প্রয়োজন। অল্টারনেটিভ রোড করার জন্য প্রপোজাল আছে, ওইটা নিয়ে বিবেচনা হচ্ছে। যেহেতু আমাদের পুরো কাজটাই প্রক্রিয়াটা এখন যাচাই বাছাই চলতেছে, যার জন্য আমরা ওই লাইনটা করবো কিনা ওইটা সরকারের একটা ডিসিশনের ব্যাপার আছে। তো বাট আমরা চাচ্ছি অন্য যত সব কাজ আছে, ইউটিলিটি ডাইভার্সন, সমস্ত কাজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। বিশেষজ্ঞরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পে ধীরগতি বৈশ্বিকভাবে ইমেজ সংকট তৈরি করে। টেকসই সুফল পেতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ তাদের। ইনভেস্টররা কিন্তু তখন এটা সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছে যে এখানে বিনিয়োগ করলে আমার বিনিয়োগটা উঠে আসবে, কারণ পপুলেশন বেশি। এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারছি না, কারণ সময়াবদ্ধভাবে কাজ করি না।
কন্ট্রাক্টরের যেমন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, আমজনতাও কিন্তু একটা ডেভেলপমেন্ট পেইনের মধ্যে পড়ে যায়। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ও আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।